শুভ সকাল। আমি মিতালি ঘোষ, পলিটেকনিক ইনস্টিটিউটে আছি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আজকে মেকানিক্যাল 6-এর একটা ক্লাস নিব, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি। আজকের পাঠের যে বিষয় আছে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের লিমিট, ফিটের প্রকার, বেসিক সাইজ ও নমিনাল সাইজ, ডেভিয়েশনের প্রকার। এই কয়টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাব। তো আমার ছাত্র যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি, গত যে ক্লাসগুলো হয়েছে তোমরা যে ক্লাসগুলো করোনি বা দেখোনি তারা ক্লাসগুলো অবশ্যই দেখবে। অধিকাংশ আমি দেখেছি যে দেখেছো, তারপরে বাকি যারা আছো তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে এবং পরীক্ষার জন্য একটা সুন্দর প্রিপারেশন তোমরা নিয়ে রাখো শুরুতেই। পরবর্তীতে তাহলে আর এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। ফার্স্ট টাইম আমাদের আছে কি লিমিট। তো আমরা লিমিট নিয়ে একটু আলোচনা করব। যখন আমরা কোনো যন্ত্রাংশ বা কোনো জিনিস তৈরি করি তখন আমাদের কিন্তু একটা নির্দিষ্ট মাপে জিনিসটি তৈরি করার প্রয়োজন হয় বা একটা নির্দিষ্ট মাপ নেওয়ার প্রয়োজন হয়। এখন এই যন্ত্রটা বা যন্ত্রাংশটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু আমাদের বেশ আর্থিক কিছু খরচ আমাদের হয় বা ব্যয়বহুল হয়। যন্ত্রাংশ তৈরি করার সময় যন্ত্রাংশগুলো ব্যয়বহুল হয় কিছু কিছু। সেক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদনের সুবিধার্থে কখনো কখনো দেখা যায় যে পরিমাপের জিনিস আমাদের তৈরি করার প্রয়োজন হয় আমরা কিন্তু সঠিক সেই পরিমাপের জিনিস তৈরি করতে পারি। কিছুটা কম বা কিছুটা বেশি পরিমাপ দেখা যাচ্ছে, সামান্য একটু কম হলো বা সামান্য একটু বেশি হলো পরিমাপের তুলনায়। এই যে বেশি বা কমের যে পার্থক্যটা, এটা একটা লিমিটের ভিতরে থাকবে, একটা লিমিটের ভিতরে থাকবে যেটা গ্রহণযোগ্য হবে, যে মাপের পার্থক্যটা গ্রহণযোগ্য হবে, সেটাই হচ্ছে এখানে বোঝাতে চেয়েছি। তো আমরা দেখি আমি ঠিক যে কথাগুলোই বললাম সেই কথাগুলোই একটু সুন্দরভাবে আমাদেরকে লিখতে হবে, এছাড়া কিছু না। আকারের বা মাপের যন্ত্রাংশ ব্যয়বহুল দ্রব্য তৈরির সময় মাপকে গ্রহণযোগ্য সীমার মধ্যে রেখে বা উৎপাদন করার জন্য মাপের যে ঊর্ধ্ব এবং নিম্ন সীমা ব্যবহার করা হয়,
আকারের বা মাপের ব্যয়বহুল যন্ত্রাংশ বা দ্রব্য তৈরির সময় মাপকে গ্রহণযোগ্য সীমার মধ্যে রেখে উৎপাদন করার জন্য মাপের যে ঊর্ধ্ব এবং নিম্ন সীমার মধ্যে রেখে ব্যবহার করা হয় বা উৎপাদন করার জন্য মাপের ঊর্ধ্ব ও নিম্ন সীমার মধ্যে রেখে পরিমাপ ব্যবহার করা হয় তাকে লিমিট বলে। এই যে লিমিটটা এটা দুই ধরনের আমরা পাই, লিমিটটা আমরা দুই ধরনের লিমিট আমরা পাই। একটা হচ্ছে কি এখানে লেখাই আছে যে ঊর্ধ্বসীমা বা আপার লিমিট, আর একটা হচ্ছে নিম্নসীমা বা লোয়ার লিমিট। হচ্ছে কি ঊর্ধ্বসীমা বা আপার লিমিট, অন্যটি হচ্ছে নিম্নসীমা বা লোয়ার লিমিট। এটা গেল আমাদের লিমিটের বিষয়। এবার আসি আমরা ফিট। আমরা কিন্তু সচরাচর বলেই থাকি কোনো কিছু করার সময় যে এটি ফিটিং হচ্ছে না বা এটি ফিটিং হয়নি, ঠিক বিষয়টা এখানেও তেমনটাই। এই যে ফিট এর বিষয়টাও ঠিক সেরকম একটি ব্যাপার, যে দুটি যন্ত্রাংশ যখন পরস্পর মিলিত হয় বা দুই বা ততোধিক যন্ত্রাংশ সংযোজনে একটির সাথে অপরটির মিলনের যে পারস্পরিক আপেক্ষিক অবস্থা সেটাকে আমরা বলে থাকি। যেমন আমি একটি শ্যাফট নিলাম, শ্যাফটের যে ব্যাস এখন সেট করতে হবে শ্যাফটটি, তাই না? শ্যাফটের ব্যাস ছিদ্রের ব্যাসের থেকে কম বা বেশি হতে পারে। দেখা যাচ্ছে শ্যাফটের ব্যাস বড় হলো, ছিদ্রের ব্যাস ছোট হলো, আর ছিদ্রের ব্যাস বড় হলো, শ্যাফটের ব্যাস ছোট হলো। তাহলে কি ফিটিংয়ে তখন কিন্তু একটা সমস্যা দেখা যাবে। এই যে জিনিসটা এটাকে এখানে বলা হয়েছে যে দুটি যন্ত্রাংশ পরস্পর মিলিত হওয়া দুটি যন্ত্রাংশ পরস্পর মিলিত হওয়া বা দুই বা ততোধিক যন্ত্রাংশের সংযোজনের একটির সাথে অন্যটির মিলনের পারস্পরিক বা আপেক্ষিক অবস্থাকে কি বলেছে?
একটা হচ্ছে দুই বা ততোধিক যন্ত্রাংশ পরস্পর মিলিত হওয়া বা দুই বা ততোধিক যন্ত্রাংশের সংযোজনে একটির সাথে অন্যটির মিলনের পারস্পরিক বা আপেক্ষিক অবস্থাকে কি বোঝায়? পারস্পরিক বা আপেক্ষিক ফিটের প্রকারে আমরা আসি। ফিট মূলত হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফিয়ারেন্স ফিট এবং ট্রানজিশন ফিট। এখানে প্রত্যেকটা টপিকসই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের জন্য। কি বলেছে? ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফিয়ারেন্স ফিট আর একটা হচ্ছে ট্রানজিশন ফিট। এখন আমরা আসি ক্লিয়ারেন্স ফিটে। ক্লিয়ারেন্স ফিটটা কি? যে কোনো বৃহত্তম শ্যাফট এবং ক্ষুদ্রতম ছিদ্রের মধ্যে মিলিত অবস্থাকে বোঝায়। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কোনো বৃহত্তর শ্যাফট মানে শ্যাফটের ব্যাস বড় এবং ছিদ্রের ব্যাস যখন ছোট হবে তখন এদের যে মিলিত অবস্থাটা মিলিত অবস্থাকে বোঝায়। লিখেছি বৃহত্তর শ্যাফট এবং ক্ষুদ্রতর ছিদ্রের যে মিলিত অবস্থা সেটাকে বোঝায় ক্লিয়ারেন্স ফিটে। এক্ষেত্রে ছিদ্রের ব্যাস অপেক্ষা শ্যাফটের ব্যাস সর্বদা কম হবে, যেটা আমি বললাম। মানে শ্যাফটটা হচ্ছে বৃহত্তর হলে, শ্যাফটটা যখন বৃহত্তর হবে তখন এর ব্যাসটা কি? ব্যাস ছোট হয়ে যাবে। আর সেক্ষেত্রে কি হবে? ছিদ্রের ব্যাসটা বড় থাকবে। এই যে অবস্থাটায় এটাকে ক্লিয়ারেন্স ফিট বলা হয়। এক্ষেত্রে হবে কি? যে অংশ দুটি কিন্তু ঢিলাভাবে সেট হবে। অংশ দুটি ঢিলাভাবে সেট হবে। এই যে ক্লিয়ারেন্স ফিটের ক্ষেত্রে যখন শ্যাফটটা বৃহত্তর হবে এবং ছিদ্রটা ক্ষুদ্রতম হবে সেক্ষেত্রে আমরা যে সেটটা করব শ্যাফটটা, সেক্ষেত্রে কিন্তু এটি ঢিলাভাবে সেট হবে। আর এক্ষেত্রে আমরা যে যন্ত্রাংশের যে ফাঁকা স্থান থাকবে এর জন্য আমরা যে অ্যালাউন্সটা পাবো সেটা হবে হচ্ছে পজিটিভ অ্যালাউন্স।
এক্ষেত্রে আমরা কি পাবো? পজিটিভ অ্যালাউন্স পাবো। এবার আসি আমরা ইন্টারফিয়ারেন্স ফিট। ইন্টারফিয়ারেন্স ফিটটা ঠিক ক্লিয়ারেন্স ফিটের একটা বিপরীত একটা সিস্টেম, যে ক্ষেত্রে কি হবে? শ্যাফটটা হবে ছোট আর ছিদ্রটি হবে বড়। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? শ্যাফটের ব্যাসটা পাবো হচ্ছে ইন্টারফিয়ারেন্স ফিটটা যখন আমরা নিব তখন কিন্তু সেটা ক্লিয়ারেন্স ফিটের যে বিপরীত সেটা হবে। কি হবে? শ্যাফটটা ক্ষুদ্রতর হবে এবং ছিদ্রটি হবে বৃহত্তম। এই ক্ষেত্রে অ্যালাউন্সটি কি হবে? অ্যালাউন্স পাবো কি? নেগেটিভ। এবং আগে যখন আমরা সেট করেছি তখন সেটিংটা কিন্তু ঢিলাভাবে হয়েছে, আর এবার বেশ আটসাটভাবেই সেট হবে। এক্ষেত্রে কি ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে আমরা যখন সেট করব তখন সেটা বেশ আটসাটভাবে সেট হবে। আচ্ছা, এরপরে আমাদের আছে কি? ট্রানজিশন ফিট। এই ট্রানজিশন ফিটটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট এবং ইন্টারফিয়ারেন্স ফিটের একটি মধ্যবর্তী সিস্টেম বা মধ্যবর্তী অবস্থা। কেমন? এতে পজিটিভ বা নেগেটিভ অ্যালাউন্সও হতে পারে। ক্লিয়ারেন্স ফিটে আমরা কি পেয়েছি? যে পজিটিভ অ্যালাউন্স। আবার ইন্টারফিয়ারেন্স ফিটে আমরা কি পেয়েছি? নেগেটিভ অ্যালাউন্স। কিন্তু ট্রানজিশন ফিটে যখন আমরা আসবো এর মধ্যবর্তী অবস্থা হতে পারে, বা আবার পজিটিভ অ্যালাউন্সও হতে পারে, আবার নেগেটিভ অ্যালাউন্সও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এটা হচ্ছে ট্রানজিশন ফিট। তাহলে ফিট আমরা কয় প্রকার পেলাম? তিনটা: ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফিয়ারেন্স ফিট এবং ট্রানজিশন ফিট। এবার আমরা চলে যাব বেসিক সাইজ এবং নমিনাল সাইজ। বেসিক সাইজটি কি আমরা দেখি। যে আকৃতি বা মাপের মাধ্যমে বা কোনো যন্ত্রাংশের মূল যে মাপ, কোনো যন্ত্রাংশের আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারি যে কোনো মূল যে মাপ তাকে বেসিক সাইজ বলে। মানে সাধারণ যে মাপটি আমরা সচরাচর নিয়ে থাকি বা মেপে সবসময় আমরা সেট করে থাকি সেটা হচ্ছে বেসিক সাইজ। আবার আমরা এটাও বলতে পারি যে যান্ত্রিক গুণাবলীর ভিত্তিতে বস্তুর জন্য নির্বাচিত একটি নিরাপদ আকারকে বেসিক সাইজ বলা হয়। কিসের জন্য? যান্ত্রিক গুণাবলীর ভিত্তিতে। কিরকম? একটা যন্ত্রাংশ যখন তৈরি করা হবে তার কিন্তু একটি নির্দিষ্ট লোডের ক্ষমতা থাকে, যে এই যন্ত্রটি এতটুকু লোড বহন করতে পারবে বা এতটুকু কাজ করতে পারবে, ততটুকু একটা পরিমাপে তাকে তৈরি করা হয়। তার থেকে বেশি লোড দিলে কিন্তু সে নিতে পারবে না। এখন এভাবে করে এক একটা যন্ত্রাংশ সেট করা হয় বা তৈরি করা হয়।
তো এই যে যান্ত্রিক গুণাবলীর ভিত্তিতে কি বলছে, যে যান্ত্রিক গুণাবলীর ভিত্তিতে বস্তুর জন্য নির্বাচিত যে নিরাপদ আকার, একটা যন্ত্রাংশ কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা একটা নির্বাচন করে থাকি। সেই নির্বাচিত নিরাপদ একটি আকার আমরা তাকে দিয়ে থাকি। সেই নির্বাচিত আকারকে হচ্ছে বেসিক সাইজ বলা হয়। তো ভালো কথা, এবার আমরা চলে আসি নমিনাল সাইজ। নমিনাল সাইজটা কি জিনিস? কোন বস্তু সাধারণত যে মাপে নির্দেশিত হয় তাকে নমিনাল সাইজ বলা হয়। কোন বস্তু সাধারণত যে মাপে নির্দেশিত হয়, কোন বস্তু সাধারণত যে মাপে নির্দেশিত হয় একে নমিনাল সাইজ বলে। অর্থাৎ কি, বস্তুর যে একটা প্রচলিত মাপ আছে, সকল বস্তুর কিন্তু একটা প্রচলিত মাপ থাকে, স্ট্যান্ডার্ড মাপ থাকে। সেই যে মাপটা, সেটার কথা এখানে বলা হয়েছে যে সাধারণত যে মাপে নির্দেশিত হয় বা বস্তুর যে প্রচলিত মাপটা আছে সেই মাপকে আমরা নমিনাল সাইজ বলে থাকি। এবার আমরা চলে যাই ডেভিয়েশন। বিষয়গুলো কিন্তু খুবই ইজি, শুধু আমাদের একটু মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা একটার সাথে একটা কিন্তু খুবই মানে অনেকটা মিল আছে যে সংখ্যাগুলোর, এজন্য আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। এবার আমরা যাই ডেভিয়েশন। ডেভিয়েশন বা বিচ্যুতি। ডেভিয়েশন বা বিচ্যুতিটা কি? কোন বস্তুর যে প্রকৃত আকার পরিকল্পিত আকারের এবং পরবর্তী বেসিক বা নমিনাল সাইজের বীজগাণিতিক পার্থক্যকে ডেভিয়েশন বলে। তাহলে কি বলেছে, কোন বস্তুর প্রকৃত যে আকারটা সেটা পরিকল্পিত আকারের এবং কি নমিনাল সাইজ বা বেসিক বা নমিনাল সাইজের বীজগাণিতিক কি বলেছে, যে বীজগাণিতিক পার্থক্য
ডেভিয়েশন বা বিচ্যুতি বলা হয়। এই ডেভিয়েশন বা বিচ্যুতি আবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি আপার ডেভিয়েশন, কি বলেছে যে ডেভিয়েশন বা বিচ্যুতি হচ্ছে আবার দুই প্রকার। একটি হচ্ছে আপার ডেভিয়েশন আর একটি হচ্ছে লোয়ার ডেভিয়েশন। ডেভিয়েশন আর একটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। আপার ডেভিয়েশনটা কি সর্বাধিক লিমিট এবং পরবর্তী বেসিক সাইজের যে বীজগাণিতিক পার্থক্যকে এই আপার ডেভিয়েশন বলে। কি বলেছে যে সর্বাধিক লিমিট এবং পরবর্তী যে বেসিক সাইজ ডেভিয়েশন বলে। সর্বাধিক লিমিট এবং পরবর্তী বেসিক সাইজের যে বীজগাণিতিক যোগফল সেটা হচ্ছে আপার লিমিট আমরা বলি। সর্বাধিক লিমিট সাইজ যখন বেসিক সাইজ হতে বেশি হবে তখন পজিটিভ, এবং সর্বাধিক লিমিট সাইজ যখন বেসিক সাইজ হতে কম হবে তখন আমরা কি পাবো নেগেটিভ যে ডেভিয়েশন সেটা পাবো। কি বলেছে যে সর্বাধিক লিমিট যখন বেসিক সাইজের তুলনায় বেশি হবে, এই যে সর্বাধিক লিমিটটা যখন বেসিক সাইজের তুলনায় বেশি হবে তখন আমরা কি পাবো পজিটিভ মানে এইটা বেশি হবে এর তুলনায়। তার মানে কি বেসিক সাইজ ছোট হবে, সেক্ষেত্রে আমরা কি পাবো পজিটিভ ডেভিয়েশন। এইবার যদি আমরা লোয়ার ডেভিয়েশনে যাই তাহলে এর একেবারে বিপরীত। কেমন? এক্ষেত্রে কি আসবে যে সর্বনিম্ন লিমিট, এক্ষেত্রে আসবে কি সর্বনিম্ন যে লিমিট এবং পরবর্তী বেসিক সাইজের যে বীজগাণিতিক পার্থক্য তাকে লোয়ার ডেভিয়েশন বলে। আমি পুরোটাই লিখলাম না, বইতেও আছে, তোমরা বইটাও দেখে নিও। আর এখন একটু ভালোভাবে শুনো যে এখানে কি বলেছে লোয়ার ডেভিয়েশনে সর্বাধিক লিমিট মানে এখানে কি ছিল সর্বোচ্চ লিমিট না, আর এখানে আসবে সর্বনিম্ন যে লিমিটটা সেটা, এবং পরবর্তী বেসিক সাইজের যে বীজগাণিতিক পার্থক্য তাকে বলবে হচ্ছে লোয়ার লিমিট, তাকে বলবে লোয়ার লিমিট। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে কি হবে সর্বনিম্ন যে লিমিটটা সেটা হবে কি বেসিক সাইজ হতে বেশি হবে। কি হবে যে সর্বনিম্ন যে লিমিটটা সেটা যদি বেসিক সাইজ হতে, এই যে সর্বনিম্ন লিমিটটা এটা যদি বেসিক সাইজ হতে বেশি হয় তাহলে কি হবে পজিটিভ, কম হলে হবে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে আপার ডেভিয়েশন আর লোয়ার ডেভিয়েশনের পার্থক্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এটুকুই ছিল। তোমরা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমি বারবার
বারবার বলছি অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়। আর অন্য যে ক্লাসের টপিকসগুলো আমি তোমাদের দেখিয়েছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সাথে আমাদের করোনাকালীন সময়ের আগে, ছুটির আগে যে চ্যাপ্টারগুলো তোমাদের শেষ হয়েছে সেগুলোও কিন্তু তোমরা বাসায় অল্প অল্প করে আবার রিভিশন দিয়ে ফেলবা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।